হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে ব্লগটি আমি স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলতে পারে। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। এখন বাজে সকাল 5:45। ব্লগটি এখন থেকে শুরু করছি। উঠেছি কিন্তু অনেক সকালে, ভোর 5টার সময়। কেননা আমাদের রানাঘাট থেকে ট্রেনের টাইম হচ্ছে সকাল 6:30টাতে, আর নৈহাটি থেকে সকাল 8টাতে। এই জন্য তো ভোরবেলা উঠতেই হবে। সারা রাত তেমন ভাবে ঘুমও হয়নি, একদম গুটগুটে অন্ধকার ছিল যখন ঘুম থেকে উঠেছি। যাকে ব্লগটি স্টার্ট করছি, সঙ্গে থাকো। দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এই যে তোমাদের দাদা ভাইও রেডি। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। ঠিক আছে, চলো। এখন বাজে সকাল 6:15 আর আমরা চলে এসেছি রানাঘাট স্টেশন। আজকে আবার ট্রেন লেট। আর এখন চলে এসেছি দেখো নৈহাটি স্টেশনে। সকাল 8টাতে আমাদের ট্রেনের রিজার্ভেশন তারামা এক্সপ্রেস। ট্রেনে উঠে পড়েছি। ট্রেন একটুখানি লেট ছিল, তা খুব একটা অসুবিধা হয়নি। 5 মিনিট মতো লেট ছিল। বীজটার নাম চুপড়ি। বর্ধমান ছাড়িয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে ঘুষকরা স্টেশন। এই ঘুষকরার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। তোমাদের দাদা ভাইয়ের কর্মসূত্রে ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গাতেই আমি ছিলাম। তার মধ্যে এই বর্ধমান জেলার ঘুষকরাতেও আমি অনেক বছর ছিলাম। আর এই স্টেশনটা যখন পার হচ্ছিল, মনে হচ্ছিল একবার দেখে আসি। যেই বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির লোকেরা কি সেই রকমই আছে যে বাজার থেকে বাজার করতাম, তারা কি সেই রকম ভাবেই বাজার লাগাচ্ছে? যাকগে, দেখো চলে এসেছি রামপুরহাট স্টেশনে। মনটা খুব আনন্দ হচ্ছিল। মায়ের ডাকে সাড়া দিতে পেরেছি। ফাইনালি আমি আসতে পেরেছি। এখন চলে এসেছি বিনাপানি লজে। আমাদের আগে থেকেই তোমাদের দাদা ভাই হোটেল বুক করে রাখে, কিন্তু এবার আর হোটেল বুক করেনি। গিয়েই আমরা হোটেল বুক করেছি। এটা ভীষণই ভালো একটা হোটেল, বিনাপানি ডিউলাক্স হোটেল। আর এটা ফ্যামিলি হোটেল, ভীষণই ভালো। আর রুমগুলো ভীষণ সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আমি মানে কিছু মনে করো না, আমি কোনো খারাপ রুমে থাকতে পারি না। আমরা যখনই কোথাও বেড়াতে যাই চেষ্টা করি একটু ভালো রুম নেওয়ার, কেননা কেমন যেন একটু ঠিক আমি অ্যাডজাস্ট করতে পারি না। আর প্রতিষ্ঠার রুমটা খুব পছন্দ হয়েছে। এখানে ভিউজটা ভীষণ সুন্দর। আর রুমে ঢুকে মনটা খুব ভালো লাগলো যে হ্যাঁ ঠিক আছে, একটা রাত অন্তত শান্তি মতো থাকতে পারবো। স্নান করে একটু ফ্রেশ হলাম, একটু শুয়ে আছি। আর বিকেল 3টের সময় আমাদেরকে পুজো দিতে যেতে হবে। এখন বাজে বেলা 1:30, 2:30 পরে মন্দির খুলবে। এখন মায়ের ভোগ হচ্ছে। একটু রেস্ট করি। প্রতিষ্ঠা স্নান করে এলো, আমি স্নান করলাম, তোমাদের দাদাভাই যাচ্ছে স্নান করতে। আমি একদম তৈরি হয়ে নিয়েছি পুজো দিতে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার পুজো দেওয়ার লুক। কেমন লাগছে বলো? ঠিকঠাক? মা তারা ডেকেছে, মা তারার ডাকে তো সাড়া দিতেই হবে, তাই না? চলো যাই নিচে। পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরে চলে এসেছি। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকেই আমাদের পুজো দেওয়ার জন্য পান্ডা ঠিক করে দেওয়া হয়েছিল। আর এখানে এসে তো দেখছি এক কাকাতুয়া পাখির কি কীর্তন, খুব ভালো লাগছিল। অ্যাকচুয়ালি মিষ্টির দোকানটার নামটাও কাকাতুয়া। আর আমি আর তোমার দাদাভাই কোথায় কত কি পুজো দেবো সেই নিয়ে ডিসকাশন করছিলাম। আর পাখির চিৎকারে আমার কানের তালা পেটে যাচ্ছিল।
মনে হচ্ছিল যেন অনেক এক্ষুনি কান ফেটে যাবে, এত চিৎকার করছিল। কিন্তু খুব ভালোও লাগছিল, কত বড় একটা পাখি। একটু খারাপও লাগছিল, ওকে খাঁচায় আটকে রাখা হয়েছে। তার জন্য চলে এসেছি মায়ের পুজো মন্দির চত্বরে। আমি মানত করেছিলাম যে ইউটিউব থেকে যদি কখনো আমি ইনকাম করতে পারি তাহলে আমি অবশ্যই মাকে পুজো দেব মন শান্তি করে। আর মা আমার মনের ইচ্ছা পূর্ণ করেছে, এই জন্যই মা আমাকে ডেকে নিয়েছেন, আমাকে তার কাছে যাওয়ার সুযোগ দিয়েছেন। আর আমি কিন্তু এই নিয়ে 9 বার মা তারার কাছে আর কি পুজো দিতে গেলাম। ছোটবেলায় খুব বেশি করে যাওয়া হতো, এই বিয়ের পরে এই নিয়ে 2 বার গেলাম, বহুত বছর যাওয়া হয়নি। এই 3 বছর আগে একবার গেছিলাম, তারপরে এই গেলাম। আর বিয়ের আগে মাঝে মাঝেই যাওয়া হতো। প্রতিষ্ঠা তো খুব বায়না করছে পুজোর ডালি আমি নেব, এত ভারী ডালি ওর হাতে রাখতে আমি সাহস পাচ্ছিলাম না, যদি ফেলে দেয়। মন্দিরটা তোমরা সবাই যারা তারাপীঠে গেছো জানো, ভীষণই আর কি জমজমাট। প্রতিদিনই ওখানে প্রচুর লোকের সমাগম হয়, আর দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন আসে। এবছর আবার একটা নতুন জিনিস দেখলাম, মানে হয়তো আগে চোখে পড়েনি কারণ হয়তো সেই ডেটে যায়নি। এখানে দেখলাম প্রচুর বিয়ে হয়, যাক খুব ভাগ্যবান হয় যারা এখানে বিয়ে করতে পারে। এবার পুজো দিয়ে আবার আমরা লজে চলে এসেছি। পেটের মধ্যে চুচো তো ডন মারছে, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে এবার কিছু খাওয়া দাওয়া করব। পুজো দিয়ে এইমাত্র রুমে আসলাম, 3:30 বাজে। সারাদিন না খাওয়া, চোখ মুখের অবস্থা দেখো পুরো শুকিয়ে এইটুকু হয়ে গেছে। এখন নিচে গিয়ে রেস্টুরেন্টে, যে আমরা যে হোটেলটা নিয়েছি আর কি তাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, চলো যাই, গিয়ে খেয়ে আসি। ওরা রুমেও দিয়ে যায় বললে, আমি বললাম না চলো নিচ থেকে খেয়ে আসি, রাতেরটা রুমে নিয়ে নেবো। দেরি হবে এখন। নিচে চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আমি আমার জন্য ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, প্রতিষ্ঠা চিকেন, আর তোমাদের দাদাভাই কাতলা মাছ খেয়েছিল। ওদের কাছ থেকে আমাকেও একটু একটু দিয়েছিল। অ্যাকচুয়ালি আমি বাড়ির বাইরে গিয়ে না খুব একটা ননভেজ খাওয়াটা পছন্দ করি না, তা ওরা জোর করে দিয়েছিল, তাই একটুখানি খেয়েছিলাম। তারপরে বিকেল বেলাতে একটু বেরোচ্ছি মন্দির চত্বরটা ঘুরে দেখার জন্য। আর তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করতে চাই অবশ্যই। আজকে আমার সাথে অনেক বড় একটা মিরাকেল ঘটে গেছে পুজো দেওয়ার সময়। কি মিরাকেল জানো? আমি অনেকের মুখেই শুনতাম যে মা বা যে কোনো ঠাকুর অনেক রকম মিরাকেল করেন, আর যে আমার সাথে ঘটবে এই ঘটনাটা, এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমি যখন পুজো দিয়ে বাইরে এসে ধূপকাঠি জ্বালাবো আর কি ঠাকুরের আরতি করার জন্য, তখন ওখানে কোনো আগুন ছিল না। ওই যেই জায়গায় ধূপকাঠি জ্বালানো হয় সেই ট্রেটার মধ্যে শুধু অল্প কিছু ধূপকাঠি জ্বলছিল। আমি কেবল মুখ থেকে বলেছি, মা ধূপকাঠি ধরাবো কি করে, কোনো তো আগুন নেই। ঠিক সেই সময় ধাপ করে এক থোকা ধূপকাঠির মধ্যে আগুন জ্বলে উঠল। দাউ দাউ করে আগুনটা জ্বলছিল, আর আমি ওই ধূপকাঠির থেকে আমার ধূপকাঠিটা জ্বালিয়েছিলাম, জ্বালিয়ে মাকে আরতি করেছিলাম। আমার চোখ থেকে অনবরত জল পড়ে যাচ্ছিল। আমি বলছিলাম, মা তুমি সবার মনের কামনা পূর্ণ করো, আজকে আমার মনের কামনাও তুমি পূর্ণ করলে। আজকে তোমার জন্যই আমি এখানে আসতে পেরেছি, তোমাকে পুজো দিতে পেরেছি। দেখো আমি ধূপকাঠিটা জ্বালানোর জন্য আগুন খুঁজে পাচ্ছিলাম না, তুমি আমার ধূপকাঠিতে আগুন জ্বালানোরও ব্যবস্থা করে দিলে। অল্প ঘোরাঘুরি করে রুমে চলে এসেছি। অ্যাকচুয়ালি শরীর এত টায়ার্ড যে আমরা আর পারছি না। এই দেখো আমি মা তারার একটা অনেক বড় ছবি কিনেছি। প্রতিষ্ঠা তোমাদের দাদা ভাই শুয়ে আছে, প্রতিষ্ঠা তো ঘুমিয়েই পড়েছে, ছোট মানুষ তো। আর আমরা ঠিক করেছি যে রেস্টুরেন্টে আর খেতে যাবো না রাত্রেবেলাতে, খাবারের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, রুমেই খাবার দিয়ে যাবে। আর বাপ আর মেয়ে এত টায়ার্ড হয়ে গেছে যে শুয়েই রয়েছে। ঘুরতে এসেছি, আর ঘুরতে এসে দেখো এক রাতের জন্য এসেছি, তাও শুয়ে শুয়েই কাটিয়ে দিচ্ছে। আমারও শরীরটা কদিন ধরে খুব একটা ভালো যাচ্ছিল না, ভাবলাম ঠিক আছে চলো ওরাও একটু রেস্ট করুক, আমিও একটু রেস্ট করি। আর বাইরের ভিউজটা দেখো কি সুন্দর লাগছে, আর চারদিকে মানে হোটেল আর হোটেল। আর আমি একদম মন্দির সংলগ্ন এলাকাতেই ছিলাম, আর বড় রাস্তাটা ওই ব্যানার দুটোর মাঝখানটা ওটা বড় রাস্তা, আর এই যে লজের সামনে এটা রাস্তাটা চলে গেছে মন্দিরের দিকে। একদম পায়ে হেঁটে 2-3 মিনিটের দূরত্বে ছিলাম আমি। আর কি
প্রচণ্ড ঠান্ডা, মানে বীরভূমের ঠান্ডা যে কি ঠান্ডা, রুমের বাইরে বেরোলে ঠান্ডাটা বোঝা যাচ্ছিল। আর প্রতিষ্ঠার কিন্তু খুব পছন্দ হয়েছিল, কারণ ও ব্যালকনিতে দাঁড়িয়ে এই ডগই দেখতে পারছিল বলে ওর এই হোটেলটা আর কি ওর বেশি পছন্দ হয়েছে। একটু পরপর এসে সে ডগিদের দেখছিল। লাঞ্চ ডিনার সব খাবারই দেখাই, আজকে বাড়িতে নেই তাতে কি হয়েছে এই খাবারটাই দেখাই, যেটা আজকে আমরা রাতে এখানে খাবো। চলো, কি রয়েছে, রুমালি রুটি, এটা হচ্ছে রুমালি রুটি, আর রয়েছে বাবা আলুর দম ফ্রাই। এই বার করে নি, এত সুন্দর করে র্যাপ করে দিয়েছে। আর রয়েছে টক দই, আর তোমাদের দাদাভাই বিট নুন নিয়েছে দই দিয়ে খাবে বলে। চলো খাবারটা সার্ভ করে দিই। প্রতিষ্ঠা রানী ডিনার করে ঘুমিয়ে পড়েছে, আমারও ডিনার হয়ে গেছে, শরীরটা প্রচন্ড টায়ার্ড। এখন টানা একটা ঘুম দেবো, কালকে ভোর আবার 5টায় উঠতে হবে। ব্লগটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ওই দেখো ঘুমায়নি, বদমাইশি করছে, হাসছে। গুড নাইট, টাটা, বাই।